সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা, দাবি মামুনুল হকের। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করছে নির্বাচন কমিশনার। পাচারের টাকায় সিঙ্গাপুরে ৪১তম শীর্ষ ধনী সামিটের আজিজ খান। পাচারের টাকা আনা হবে, দেশি সম্পদ জব্দ হবে, জানালেন গভর্নর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের। অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, মাননীয় উপদেষ্টা, ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। এই পোস্টে কমেন্টস বক্সে বলা হয়, এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে, এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি। হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি, যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ২৬,৪০,০০০, সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন। তাদের বেতন হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয় ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। নেটিজেনরা বলেন, বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘোরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে। একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বিগত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিকে এক মহাসংকটে নিপতিত করে গেছেন। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে বিএনপি সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বুধবার সন্ধ্যায় ছাত্র জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে স্টেডিয়াম মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরামর্শ ও নির্দেশনায় সংবিধান সংশোধন করে ইসলামকে সংকুচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিল। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে স্বপ্ন শেখ হাসিনা দেখেছিল তা ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়ে গেছে। মামুনুল হক বলেন, ৫ই আগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করছে আউয়াল কমিশন। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ ৫ কমিশনার। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই সংবাদ সম্মেলন থেকেই হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পদত্যাগপত্র প্রস্তুত রাখা হয়েছে। তাদের পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিকদের সামনে আসার আগে বেলা ১১টায় ইসি সচিবালয়ের সব কর্মকর্তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন নির্বাচন কমিশন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ নির্বাচন কমিশনারের পদত্যাগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে ধারণা করা হচ্ছে আজই পদত্যাগ করতে পারেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান।
বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তারা। এ বিষয়ে জানতে চাইলে সিইসি গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, এটা নিয়ে সংবাদ সম্মেলনে বলবো। পাচারের টাকায় সিঙ্গাপুরের ৪১তম শীর্ষ ধনী সামিটের আজিজ খান। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকাতে রয়েছেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। বর্তমানে তিনি সিঙ্গাপুরের ৪১তম শীর্ষ ধনী। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস গত বছর সেপ্টেম্বর পর্যন্ত নিরীক্ষা ও পরিসংখ্যান অনুযায়ী তার এই অবস্থান তুলে ধরেছে। ফোর্বসে প্রকাশিত ২০২৪ সালের ধনকুবের তালিকায় বিশ্বের শীর্ষ ধনীদের সারিতেই আছেন মোহাম্মদ আজিজ খান। ২০২৪ সালের এপ্রিল মাসের ২ তারিখে সর্বশেষ ফোর্বসে প্রকাশিত শীর্ষ ধনকুবের তালিকায় ৭৮টি দেশের ২,৭৮১ জনের নাম প্রকাশ করা হয়। তালিকায় ২,৫৪৫ নম্বরে রয়েছেন আজিজ খান, যার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে $১.১২ বিলিয়ন। আয়ের খাত হিসাবে জ্বালানি খাতের কথা উল্লেখ করা হয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী ৬৮ বছর বয়সী আজিজ খান বাংলাদেশি বংশোদ্ভূত, সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। সঙ্গত কারণেই তাকে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে হয়েছে। সামিট গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান। তারা বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স, আবাসন ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করে। পাচারের টাকা আনা হবে, দেশি সম্পদ জব্দ হবে, যা বললেন গভর্নর। বিভিন্ন ব্যাংকের যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে তা দেশে ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার। পাচার হওয়া অর্থের বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। এজন্য বিশ্বব্যাংক সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকার আলোচনা শুরু করেছে। পাশাপাশি দেশের ঋণ খেলাপিদের যেসব সম্পদ আছে সেসব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার ব্যাংকার্স সভায় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানা গেছে, গতকাল ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়েছে প্রায় ৮ মাস পর। এটি ছিল নতুন গভর্নরের প্রথম সভা। এ সভার আলোচনা সূচিতে নানা বিষয় থাকলেও ঘুরে ফিরে সমস্যায় পড়া ব্যাংকগুলো নিয়েই বেশি কথা হয়। বিশেষ করে ইতোমধ্যে যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে সেগুলোর তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া খেলাপি ঋণ নিয়েও কথা হয়। এতে উঠে আসে দেশের ১১ ব্যাংক থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না। এমন পরিস্থিতিতে টাকা না ছাপিয়ে বিকল্প উপায়ে এসব ব্যাংকের সহায়তার সিদ্ধান্ত হয়। অন্য ব্যাংকগুলো সংকটে পড়া ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে, এতে নিশ্চয়তা দেবে বাংলাদেশ ব্যাংক। ছাত্র আন্দোলনে নিহত সাব্বিরের মরদেহ উত্তোলন, স্বজনদের আহাজারি। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেলের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ময়না তদন্তের জন্য দাফনের ২৯ দিন পর তার মরদেহ উত্তোলন করে প্রশাসন। এ সময় সাব্বিরের মা মায়া বেগম সহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। শোকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা আমির হোসেন। মায়া বেগম বারবার চেষ্টা করেছেন ছেলের মুখ দেখার, কিন্তু সুযোগ হয়নি। বুধবার সকাল 10:30টার দিকে লক্ষ্মীপুর শমশেরাবাদ এলাকায় লক্ষ্মীপুর রামগতি সড়কের পাশে অবস্থিত মনিরুদ্দিন পাটোয়ারি জামে মসজিদের কবরস্থান থেকে সাব্বিরের মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার পুলিশের এসআই মোবারক হোসেন উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানেই ময়না তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে। ছাত্র আন্দোলনে শামীম ওসমানের গুলিতে মৃত্যু, আইভী সহ আসামি ৪৩০। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০০ জনকে বিবাদী করা হয়। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সবগুলো থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক সহ শামীম ওসমান ও অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। তবে কোনোটিতে আইভীর নাম ছিল না। আইভীর বিরুদ্ধে এটা প্রথম মামলা।